স্যার 15 মিনিট ধরে আলোর আঁকা ছবির দিকে তাকিয়ে আছেন। এত ছোট মেয়ে ড্রয়িং শেখা ছাড়া এরকম ছবি এঁকেছে, এটা তিনি বিশ্বাসই করতে পারছেন না। ছবিগুলোতে একটাই ত্রুটি তিনি খুঁজে পেয়েছেন, তা হলো রঙগুলো ভালো করে মিশে নেই। অনেকটা গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে কাগজে লেগে আছে। এটি সাধারণত রং পেন্সিল ভালো মানের না হলে হয়। এগুলো কি সত্যি তুমি এঁকেছো আলো? জি স্যার। আচ্ছা, তুমি কি রং পেন্সিল স্কুলে নিয়ে এসেছো? না স্যার। ও আচ্ছা, বসো, আমি দেখে আসি অফিস রুমে কোনো রং পেন্সিল পাই কিনা। কিন্তু কেন স্যার, আমার তো বাড়িতেই রং পেন্সিল আছে। এসে বলছি কেন। অনেক খোঁজাখুঁজির পর আলো স্যার একটি ছোট জল রঙের বক্স পেলেন। তারপর সেটা নিয়ে হাজির হলেন ক্লাসে। আলোর দিকে রঙের বাক্স এগিয়ে দিতে দিতে বললেন, দেখি এখানে বসে আমাকে একটি ছবি এঁকে দেখাও তো। আচ্ছা স্যার বলে আলো অতি উৎসাহে রঙের বাক্স খুলল। কিন্তু রং দেখে বিপত্তি পড়ে গেল। এগুলো দিয়ে কিভাবে আঁকতে হয় তা সে জানে না। স্যার, এগুলো দিয়ে কিভাবে আঁকতে হয়? ও, এটা তো তোমার জল রং, তোমার বোঝার কথা না। দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি বলে ক্লাসে আরেকটি ছাত্রকে স্যার একটি পাত্রে করে কিছু জল আনতে বললেন। জল আনা হয়ে গেলে কিভাবে তুলি দিয়ে আঁকতে হয় তা বুঝিয়ে দিলেন আলোকে। খাতার রং সামনে রেখে আলো কিছুক্ষণ ভাবলো, তারপর আঁকা শুরু করলো। 30 মিনিট পর আলোর আঁকা সমাপ্ত হলো। রং তুলি ব্যবহারে প্রথম বলে ছবি অনেকটা হিজিবিজি হয়ে গেছে। অনেক জায়গায় রং একটার সাথে আরেকটা লেগে গেছে, কিন্তু ছবিতে কোনো গুড়ি গুড়ি ভাব নেই। রং শুকিয়ে যাবার পর ছবিটির উপরে হাত বুলাতে বেশ লাগছিল আলোর। কত মসৃণ হয়েছে এটা। কি ব্যাপার আলো, শেষ হলো আঁকা? জি স্যার। নিয়ে এসো তো দেখি। আলো দৌড়ে ছবিটা নিয়ে গেল স্যারের কাছে। একজন লোক চেয়ারে বসে আছে, তার সামনে একটি বড় টেবিল। লোকটির চোখে চশমা। লোকটি দাঁড়িয়ে আছে পাশের জানলার দিকে। জানলা দিয়ে যতদূর দেখা যাচ্ছে একটা পাখি বসে আছে গাছের ডালে। আর একটা পাখি খড় জাতীয় কিছু নিয়ে উড়ে আসছে গাছে বসে থাকা পাখিটির দিকে। মনে হচ্ছে এরা এক নতুন দম্পতি বাসা বাঁধার জোগাড় করছে। আর লোকটি বেশ দৃশ্য উপভোগ করছে। যদিও লোকটার চেহারা অবয়ব ঠিকমতো হয়নি, তাও বোঝা যাচ্ছে এই ব্যক্তি তিনি যিনি আলোকে ছবি আঁকার কাজ দিয়েছিলেন। বেশ অবাক হলেন স্যার। অন্য বাচ্চাদের লিখতে দিয়ে একটু আগেই তিনি জানলা দিয়ে এই দৃশ্য দেখেছিলেন। আলো কিভাবে এই মুহূর্তে সুন্দর করে ফুটিয়ে তুলল। যদিও ছবিতে অনেক ত্রুটি রয়েছে, তবু আলোর বয়সের তুলনায় ছবিটি অতুলনীয়। কিভাবে করলে এটা আলো? কী আঁকবো খুঁজে পাচ্ছিলাম না স্যার। হঠাৎ আপনার ওই পাখির দিকে তাকিয়ে থাকাটা দেখলাম, তাই আঁকার চেষ্টা করলাম। ভালো হয়নি তাই না স্যার? রঙগুলো একটার উপর আরেকটা মিশে গেছে। খুব ভালো হয়েছে আলো, আমি তো পুরো অবাক। আমাকে এই ছবিটি গিফট করব? জি স্যার, আপনি নিলে আমি অনেক খুশি হব। আচ্ছা বলে সবাই স্যার ছবিটি দেখালেন স্যার। খুব অবাক হলেন সবাই আলোর এই প্রতিভা দেখে। তারপর আলো স্যারকে রং তুলির বাক্স ফিরিয়ে দিতে গেলেন। স্যার, রঙগুলো এগুলো ফেরত দিচ্ছ কেন? রেখে দাও। আমার তো বাড়িতে আসে স্যার, জল রং তো নেই। এটা আমার পক্ষ থেকে তোমার গিফট। তুমি ড্রয়িং চালিয়ে যাও, একদিন অনেক ভালো আঁকতে পারবে এই বিশ্বাস। ধন্যবাদ স্যার। তনিমা আর আলোর দিনগুলো মোটামুটি ভাবেই কেটে যাচ্ছিল। তারপর হঠাৎ একদিন ভোরবেলা তনিমার বাবা মারা গেলেন। বাবার মৃত্যুতে খুব ভেঙে পড়ল তনিমা। এই একজন ব্যক্তি তাদেরকে এতটা যতটা সম্ভব বাধা বিপত্তি থেকে রক্ষা করেছেন। ওনার ভয়ে কেউ বেশি কিছু বলার সাহস পেত না। আর এখন নেই। সামনে কী দিন অপেক্ষা করছে তনিমাদের জন্য উপরওয়ালাই জানে। তনিমা যে ভয়টা পাচ্ছিল তা সত্যি হলো। বাবা মারা যাওয়ার পর ভাইয়ের বউ নানান রকম খারাপ ব্যবহার করা শুরু করে দিল তনিমাদের সাথে। আলোকে নিজের বাচ্চাদের সাথে মিশতেও দিত না সে। খাবারের সময় আলোর ভাগে ভালো কিছু জুটত না। বাইরের লোকজন আগে যেখানে এক কথা বলতো, আলো আর তনিমাকে নিয়ে এখন 10 কথায় রূপান্তর হয়েছে। ওরা সবাই তনিমার পিছনে এমনভাবে লেগেছে যেন ওরা এখান থেকে চলে গেলেই সবাই শান্তি পায়। প্রতিকূল অবস্থার মধ্যে আলো আস্তে আস্তে বালিকা থেকে কিশোরী হয়ে উঠল। চারপাশটা এখন সে অনেকটাই ভালো বোঝে। এ সমাজে কালো মেয়েদের অবস্থান কতটা ঠিক তাও সে বুঝে। সবার নানান রকম কথাবার্তায় অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়লেও মায়ের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে তুলে আলো। আলো এবার ক্লাস 10-এ উঠেছে। স্কুলে আলোর সাথে কেউ বন্ধুত্ব করতে এগিয়ে আসতো না। শুধু একটি ছেলে বন্ধু ছিল। আলোর নাম হচ্ছে নবীন। ছেলেটি আলোদের পাশের বাড়িতে থাকে। ছোটবেলায় ওরা দুজন বন্ধু। আরও অনেকে ছিল ওদের সাথে।
কিছু সবাই আস্তে আস্তে আলোকে কালো বলে দূরে সরে যায়, কিন্তু নবীন আজও তার ছোটবেলার খেলার সাথীকে ছাড়তে পারেনি। একদিন বিকালবেলা আলো দেখলো পুকুর পাড়ে একটি পাখির বাসা ভেঙে পড়েছে। বাসার ভিতরে ছোট্ট বাচ্চা। বাচ্চাগুলো দেখে মায়া হলো আলোর। ভাঙ্গা বাসাটি কিছু শুকনো পাতা দিয়ে আস্তে আস্তে একটি গাছের ডালে রাখলো। তারপর অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলো ওদের মা বাসা খুঁজে পায় কিনা দেখার জন্য। কিছুক্ষণ পর ওদেরকে মাকে বাসায় আসতে দেখা গেল, কিন্তু বাসায় ঢুকে মা পাখিটি বেশ চিন্তিত হয়ে পড়ছিল, বোঝা যাচ্ছিল। কারণ হয়তো বাসাটা মজবুত ছিল না। তাই আশেপাশে খুঁজে পাখিটি খড়কুটো সংগ্রহ করতে শুরু করলো। পাখিটি বাসা বাঁধার প্রক্রিয়া দেখার ইচ্ছে ছিল আলোর, কিন্তু তা আর হলো না। সন্ধ্যা ঘনিয়ে এলো আর আলোর ডাক পড়লো ঘরে ফেরার। কিন্তু কি আর করার, অসম্পূর্ণ রেখে ঘরে ফিরে গেল আলো। সন্ধ্যার পর রং তুলি নিয়ে আলো বসে পড়লো পাখির ছবি আঁকতে। বিকালে সেই দৃশ্যটি ফুটিয়ে তুলল সে তার ড্রয়িং খাতায়। হঠাৎ বাইরে জোরো বাতাস বইছে শুরু হলো। মনে হচ্ছে ঝড় তুফান। পাখিটি কি বাসা বেঁধেছিল? এই তুফানে তো ওদের বাসা উড়ে যাবে, বাচ্চাগুলো মারা যেতে পারে। কি করবে এখন আলো? ঘর থেকে তো বেরোতে দেখলেই বকা দিবে সবাই। না, যেভাবেই হোক পাখিগুলোকে বাঁচাতে হবে। পেছনের দরজা দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো আলো, সাথে করে নারিকেলের শক্ত খোলস নিয়ে এনে বাসাটিকে সুরক্ষার প্রদানের জন্য। দ্রুত গতিতে পুকুর পাড়ের দিকে এগোতে গিয়ে রাস্তায় কেউ একজনের সাথে ধাক্কা খেলো। সে এই লোক। ভয় পেয়ে গেল আলো। জায়গাটার গাছগাছালি ভরা, তাই অন্ধকারে কিছু ভালো করে দেখা যাচ্ছে না। কে? ভীত গলায় জিজ্ঞাসা করলো আলো। আমি নবীন। তুই এখানে কি করিস? আমি তো মাছ ধরতে এসেছি। তুই ওই অন্ধকারে বাইরে কেন বেরিয়েছিস? একটা কাজ আছে। রাতে আবার কি কাজ? ঝড় বৃষ্টি আসছে, যা ঘরে যা। না, আগে কাজটা করতে হবে। কি কাজ করবি বল তো? আয় আমার সাথে, তাহলে দেখতে পারবে। আলো নবীনকে নিয়ে সেই পাখিটির বাসায় কাছে গেল। পুকুর পাড়ে অনেকটা খোলামেলা, তাই চাঁদের আলোতে দেখা যাচ্ছে আবছা আবছা। নবীন কাছে অবশ্য লাইট ছিল, কিন্তু পাছে কেউ দেখে ফেলে সেই ভয়ে জ্বালায়নি। পাখির বাসাটা ভেঙে যাবে যাবে এরকম অবস্থা। আলো প্রথমে খানিকটা গাছ বেয়ে উঠল। তারপর নারকেলের ছোলা আর শক্ত কলস দ্বারা বাসাটিকে চারপাশে ঢেকে দিল। তারপর একটি ছোট্ট দড়ির সাহায্যে গাছের ডালের সাথে শক্ত করে বেঁধে দিল বাসাটি। আর ভেঙে পড়ার কোনো ভয় নেই। এবার সে নেমে এলো। কাজ হয়ে গেছে? এই তোর কাজ? হুম। না আসতে পারলে হয়তো পাখির ছানা দুটো মারা যেত। ভালো করছিস। এবার তাড়াতাড়ি ঘরে যা। জোরে জোরে বাতাস বইতে শুরু করছে। আচ্ছা। আলো যেই ঘরের দিকে যাওয়া শুরু করলো, অমনি কেউ একজন চিৎকার করে দিয়ে উঠল। চমকে গেল নবীন ও আলো। সাথে সাথে সবাই ছুটে এলো পুকুর পাড়ে। টর্চ লাইটের আলোয় আলোকিত হয়ে গেল চারপাশ। যে মহিলা চিৎকার দিয়েছিল তিনি সম্পর্কে আলোর পাশের ঘরের মামি। উনি আর ওনার ছোট ছেলে বেরিয়েছেন তেঁতুল কুড়ানোর জন্য। পুকুর পাড়ে ওদের একটি বড় তেঁতুল গাছ আছে। আলো সাদার মধ্যে লাল ড্রেস পরেছিল। উনি ওকে দেখে ভয় পেয়ে চিৎকার দিয়েছিলেন। ছোট ছেলেটাও বেশ ভয় পেয়ে গিয়েছিল মায়ের চিৎকারে। এখনও কাঁপছে সে। হঠাৎ এমন ঘটনায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আলো আর নবীন। আলো, তুই রাতের বেলা এখানে কি করেছিস? রাগী কণ্ঠে আলোর মামা জিজ্ঞাসা করলো। কি করছো তা তো বোঝাই যাচ্ছে। এই নবীন ছেলেটার সাথে ফষ্টি নষ্টি করতেই তো বেরিয়েছিস। যা গায়ের রং, অন্ধকারে মানুষ দেখে পেতনি ভেবেই তো ভয় পাবে। বেচারি নবীনের মা। কপাল পুড়ল এবার বুঝি তার। বাড়ির আরেক মহিলা বলে উঠলেন। এরকম কথা শুনলে আলো কি বলবে কিছু বুঝতে পারল না। আলোর মাও সবার সাথে দাঁড়িয়েছিলেন। তিনি আস্তে আস্তে আলোর সামনে গেলেন, তারপর ঠাস করে একটা চড় মারলেন আলোকে। এই দিনটা দেখার জন্য তোকে আমি এতদিন কষ্ট করে বড় করেছি। মা, বিশ্বাস করো এসব মিথ্যে কথা। আমি তো ওই পাখির বাসা বাঁধতে এসেছিলাম এখানে। এখন আর কত ঢঙ্গের বাহানা সাজাবে? সেই মহিলা আবার বললেন। আপনারা কোনো বাজে কথা বলছেন। আলো তো ছোটবেলার বন্ধু। আমি এখানে মাছ ধরতে এসেছিলাম, হঠাৎ আলোর সাথে দেখা। আলো যা বলছে তাই সত্যি। তুমি আর নাটক করো না বাপু, ছেলে মেয়ে নাকি আবার বন্ধু। আলো ঘরে চলে গেল বলে আলোর মা ওকে টেনে নিয়ে গেল। তুই রাতের বেলা বাইরে কেন বেরিয়েছিস? মা, ওই পাখির বাসা। একদম চুপ। তুই জানিস না গ্রামের পরিবেশ কেমন, আর আমাদের অবস্থান এখানে কেমন? মান সম্মান তো আর ওরা কিছুই বাকি রাখবে না আমাদের জন্য। কি করবি এখন? হলো তো এবার শান্তি তোর? বলে তনিমা কান্নায় ভেঙে পড়ল। মায়ের কান্না দেখে আলো আর নিজেকে সামলে রাখতে পারলেন না। পরের দিন এ বিষয় নিয়ে আলোর বাড়ি বিচার বসলো। অনেক বাজে বাজে কথা বললেও সবাই আলোকে, নবীনের মাও কিছু ছাড় দিলেন না। ওনারা ছেলের মাথায় আলো খেয়েছে, ডাইনি একটা, সেই কত রকমের কথা। আলোর মাম্মি এ সুযোগ হাতছাড়া করলেন না। বললেন এরকম মেয়েকে তিনি ঘরে রাখতে পারবেন না। এর জন্য নাকি তার বাচ্চারা নষ্ট হয়ে যাবে। তনিমা আর এসব সহ্য করতে পারল না। ঘরে গিয়ে জিনিসপত্র গোছাতে লাগলো। সে আর এখানে থাকবে না। এত অপমান অপবাদ মাথায় নিয়ে এখানে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আজ যদি তনিমার বাবা বেঁচে
বেঁচে থাকতো তাহলে হয়তো তনিমাকে এই দিন দেখতে হতো না। মা সব কিছু গোছাচ্ছ কেন? কাঁদতে কাঁদতে বলল আলো। আমরা আর এখানে থাকবো না। আমরা কোথায় যাব মা? জানি না, যেদিকে দু চোখ তো যায়। আমাকে মাফ করে দাও মা, আমি বুঝতে পারিনি আমার এই কাজের পরিণাম এরকম হবে। তৈরি হয়ে নেই, এক্ষুনি বেরিয়ে পড়বো। মা আমরা এভাবে কোথায় যাব? আমি সবার পায়ে ধরে মাপ চাইবো। তুমি প্লিজ এরকম করো না। কারো পায়ে ধরার প্রয়োজন নেই আলো, আমি সিদ্ধান্ত নিয়েছি। আলো কি বলবে আর ভেবে পেল না। 5 বছর পর শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজনে আর্ট এক্সিবিশন শুরু হয়েছে কয়েকদিন হলো। এক্সিবিশনের লোক সমাবেশ বেশ চোখে পড়ার মতোই। বিকালবেলা একাডেমির সামনে একটি গাড়ি এসে থামলো। কয়েকজন ছেলেমেয়ে নামলো গাড়ি থেকে। তারপরে এক্সিবিশনে দেখতে ঢুকে পড়লো একাডেমির ভেতরে। ঈশান, নিলয়, দিয়া, প্রমি ও শ্রাবণ, ওরা 5 বন্ধু। ওদের বন্ডিং খুবই ভালো, কিন্তু তাও কিছু ক্ষেত্রে একটা হিংসে আছে পরস্পরের মধ্যে। মারামারি ঝগড়াঝাটির অন্ত নেই তাদের মধ্যে, তাও দিন শেষে খুব সহজে এক হয়ে যায় তারা আবার। ঈশান বড়লোক বাবার একমাত্র ছেলে, লাইফস্টাইল ফার্স্ট ক্লাস, দেখতে লম্বা ফর্সা হ্যান্ডসাম। অনেক সুন্দরী মেয়েদের লাইন আছে ওর পিছনে। ঈশান আবার মহান মনের মানুষ, কাউকে সে নিরাশ করে না। ফ্রি টাইম বের করে একটু একটু করে সবার সাথে। তার শখ পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো। নিলয় শান্ত মেজাজের ভদ্র ছেলে, হাইট মিডিয়াম, গায়ের রং শ্যামলা, চোখের চশমা আর একটু বোকা বোকা চেহারা। ওর প্রধান কাজ হচ্ছে বাকিদের ঝগড়া মিটিয়ে দেওয়া। শখ পড়াশোনা, তবে একাডেমিক বই নয়। উপন্যাস, গল্প, কবিতা নিয়ে মেতে থাকে সারাক্ষণ। ওর কাছে আর কিছু পাওয়া যাক না যাক, একটা বই থাকবে। ক্লাসে ও বাসায় পড়ার সময় বইয়ের ভেতরে গল্পের বই রেখে পড়ায় মগ্ন থাকে ও। সবাই বইকে তার প্রেমিকা বলে। নিলয়ের মায়ের একটাই আক্ষেপ, ছেলে সারাদিন এত পড়াশুনো করে তাও কেন ভালো রেজাল্ট করে না। দিয়া, লম্বা টুকটুকে ফর্সা, অসম্ভব মিষ্টি চেহারা, শান্ত ক্লাসি মেয়ে দিয়া। সবসময় বাঙালি পোশাক পরে সে। শাড়ি পরা তার খুব পছন্দের। খুব ভালো গান গায়। গান তার শখ ও নেশা। প্রমি, দিয়ার ঠিক উল্টো স্বভাবের প্রমি। প্রমি প্রচণ্ড রাগী, খিটখিটে, উজ্জ্বল, শ্যামবর্ণের, স্টাইলিশ। ও সবসময় শার্ট, জিন্স, টপ এরকম পোশাক পরে। শাড়ি তো দূরের কথা, দেখলেই কীরকম যেন লাগে। ওর একটাই আফসোস, ও কেন দিয়ার মতো লম্বা হলো না। ওর শখ ডান্স করা। যে কোনো হিট গান রিলিজ হওয়ার পরে দিনে সেটা নিয়ে নিজে করে ফেলে। আগে বাঙালি ক্লাসে নাচ করতো, কিন্তু এখন নাকি ওসব আর ভালো লাগে না। শ্রাবণ, মধ্যবিত্ত পরিবারের ছেলে শ্রাবণ। নিজের পড়াশোনার খরচ টিউশনি করে ওকে নিজেই চালাতে হয়। দেখতে লম্বা, হ্যান্ডসাম, গায়ের রং খুব বেশি ফর্সা নয়, কিন্তু লাগলে পুরো লাল হয়ে যায়। পছন্দের কাজ ফটোগ্রাফি। বিভিন্ন প্রোগ্রামে ফটোগ্রাফি করে সে। তার ছবি তোলার হাত খুব ভালো। এত আলাদা আলাদা স্বভাবের মানুষগুলো যে খুব ভালো বন্ধু হতে পারে, এরা উত্তম উদাহরণ হচ্ছে ওরা। একে অপরের সুখ দুঃখ হাসি আনন্দে সবসময় পাশে থাকে। এক্সিবিশনের ছবিগুলো ঘুরে ঘুরে দেখছিল সবাই। ঘুরতে ঘুরতে হঠাৎ একটি ছবির সামনে দাঁড়িয়ে পড়ল শ্রাবণ। সবাই এদিক ওদিক ঘুরছে, কিন্তু শ্রাবণ ওই একটি ছবির সামনে দাঁড়িয়ে পড়ল। চারপাশে অতল জলরাশি, খোলা নীল আকাশ আর কিছু গাছপালা ছায়া তরলে দুল খাচ্ছে। একটু স্বচ্ছ জলের মাঝখানে একটি কালো মেয়ে বিসর্জন। তার মায়াবী মুখখানা অর্ধেক এর বেশি জলের নিচে আর একটুখানি উপরে ভাসছে। লম্বা খোলা চুল ছাড়িয়ে পড়েছে জলের মধ্যে। লাল রঙের শাড়ির আঁচলও ভাসছে। তার চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হচ্ছে আস্তে আস্তে জলে তলিয়ে যাচ্ছে সে। কিরে শ্রাবণ, এক দৃষ্টিতে কি দেখছিস? প্রমির ডাকে ঘোর কাটল শ্রাবণের। এতটাই প্রাণবন্ত ছবি ছিল যে ছবিটি শ্রাবণের ঘোর লেগেছিল। মনে হচ্ছে যেন ক্যামেরায় তোলা কোনো কেউ এত নিখুঁতভাবে ছবি আঁকতে পারে, এই ভেবে অবাক হচ্ছে। ছবিটা দেখে কি প্রাণবন্ত লাগছে না তাই? আমি ছবির অত শত বুঝি না, তবে ছবিটা সুন্দর। মেয়েটা সুন্দর হলে আরও ভালো হতো। বেশ কালো লাগছে। সুন্দরের তুই কি বুঝিস? না, আমি কিছু বুঝি না, তুই বুঝিস। যত সব ঢং, কালোকে নাকি সুন্দর বলতে হবে। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস প্রমি। বাবা, তোর তো ভালো লেগেছে। মেয়েটার প্রেমে পড়ে গেলি নাকি? হা হা। প্রমির হাসিতে রেগে লাল হয়ে গেল শ্রাবণ। কি বলবে আর খুঁজে পাচ্ছে না। কি হলো, তোরা আবার ঝগড়া শুরু করলি? নিলয়, ঝগড়া কিসের? ছবিতে মেয়েটাকে কালো বলায় শ্রাবণের ফেটেছে। প্রেমে পড়েছে হয়েছে বেচারা, হা হা। প্রমি, এবার কিন্তু। শ্রাবণ, হয়েছে, থাম তোরা। আর প্রমি, সব কিছুতে এরকম ফাজলামি করিস কেন? ছবিটা সত্যিই সুন্দর। নিলয়, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, সব ভালো মানুষ, আর আমি কিছু বললেই ফাজিল। দুজনে একটি ছবিতে ডুবে ডুবে পানি খা, আমি গেলাম বলে রেগে চলে গেল প্রমি। ছবিটা ইন্টারেস্টিং না নিলয়? হ্যাঁ, নিখুঁত আঁকা। কালো মেঘে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে আমি প্রথম দেখলাম। দাঁড়া, আমি একটু ফটো তুলে রাখি বলে শ্রাবণ নিজের মোবাইল ফোন বের করে কয়েকটা ফটো তুলল। হয়েছে তোলা, এবার চল, দেরি হয়ে যাচ্ছে। আমাদের তো এখান থেকে আরেকটা জায়গায় ঘুরতে যেতে হবে।
এই ছবিটি যে এঁকেছে তার সাথে দেখা করার ইচ্ছে হচ্ছে। ছবি দেখে মন ভরল না তো শিল্পীকে দেখতে হবে? তুমিও প্রবীণ মতো শুরু করলে। আহা, আচ্ছা দেখি এখানে দায়িত্বে যারা আছেন তাদের জিজ্ঞাসা করি শিল্পী এখানে আছে কিনা। ছবির নিচের দিকে নাম লিখা দেখতো। আরে ছবির নিচে যে নাম লেখা আছে এতক্ষণে খেয়াল করিনি। শ্রাবণ ছবির নিচে নাম পড়ল, আলো আধার। এ আবার কীরকম নাম নিলয়? আমিও তাই ভাবছি। আচ্ছা দাঁড়াও, এখানে আমি অফিসে জিজ্ঞাসা করে আসছি। আচ্ছা, আমি ভাবছি আচ্ছা তুই দাঁড়া এখানে, আমি অফিসে জিজ্ঞাসা করি। আচ্ছা। নিলয় চলে যাওয়ার পর শ্রাবণ আবার ছবিটির দিকে তাকিয়ে রইল এক মনে। কিরে শ্রাবণ, অনেকক্ষণ ধরে দেখছি তুই এখানে দাঁড়িয়ে আছিস। ঈশান, ছবিটা দেখ কত প্রাণবন্ত। আর বলিস না ভাই, মেয়েদের জ্বালায় ছবিগুলো ঠিকমতো দেখতে পারলাম না, এক একজনের গায়ে পড়ে কথা বলা শুরু করে দেয়। আমি তো আবার কাউকে সহজে ইগনোর করতে পারি না। হয়েছে তোর ভাবসাব, এখন রাখ তো দেখি, ছবি দেখ। আমি আছি, দেখি কোন মেয়ে তোর গায়ে পড়ে এসে কথা বলতে আসে। ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে ঈশান বলল, দোস্ত দারুণ একটা ছবি। আমি কি বলছি এখন বলতো কি? এরকম একটা কালো মেয়েকে বিয়ে করে ফেলবো, এত সুন্দর সুন্দর মেয়ে চারপাশে, তাও কারো প্রতি মন থেকে কোনো টান আজ ফিল করলাম না। তোর মন থাকলে না ফিল করবি? কি বললি তুই? আমার এত মহান মনকে তুই অপমান করলি? যা, আমি তোদের দেখিয়ে দিব একদিন ঈশান কি জিনিস। আহা, দেখা যাচ্ছে আমার। মজা নিস না, আমাদের লেট হয়ে যাচ্ছে। নিলয় কোথায়? ও আর্টিস্টের খোঁজ করতে গেছে। বাহ, ছবি দেখতে দেখতে এখন তোরাকে এঁকেছে তাও খুঁজতে শুরু করে দিলি। এ ছবি সত্যি অন্যরকম, তাই দেখার ইচ্ছে সেই প্রতিভাবান ব্যক্তিকে। ও আচ্ছা, তা দেখি তো শিল্পীর নাম কি? বলে ঈশান ছবির নিচের দিকে তাকিয়ে বলল, ও মা, এ তো মেয়ে শিল্পী মনে হচ্ছে, কিন্তু আলো হাদার, এ আবার কেমন নাম? নিলয়কে আসতে দেখে কাছাকাছি আসতে ঈশান জিজ্ঞাসা করলো, কিরে নিলয়, সেই নারীর দেখা পেলি না? উনি নাকি আরও পরে আসেন, সন্ধ্যার আগ মুহূর্তে আবার নাও আসতে পারেন। তাহলে তো আর দেখা হলো না। চলো সবাই, আমাদের তো একটা জায়গায় যাবার কথা ভুলে গেলি। আমার যেতে ইচ্ছা করছে না, তোরা যাস। শ্রাবণ, কি? তা তোমার কি ইচ্ছে করে শুনি? সেই রমণীর জন্য অপেক্ষা করে এখানে বসে থাকে? হাহা, বাজে বকিস না ঈশান। শ্রাবণ, তুই যাবি না, তোর ঘাট যাবে। বলে ঈশান টেনে টেনে শ্রাবণকে এক্সিবিশনের বাইরে নিয়ে গেল। সবাই মিলে গাড়িতে মজা করতে করতে যাচ্ছে তাদের গন্তব্যে, কিন্তু শ্রাবণ সব কিছুর মধ্যে থেকে অন্যমনস্ক হয়ে আছে। এর মাথায় এখনও ঘুরছে সেই প্রাণবন্ত চিত্রটি। পরদিন সকালে সবাই শ্রাবণ একাডেমি এসে উপস্থিত হলো। তারপর অফিসে গিয়ে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলো, আচ্ছা বিজনেস পেন্টিংয়ের শিল্পী কি আজ আসবেন? আজকে তো সব শিল্পীদের আসার কথা, কেন আজ বিশেষ কিছু আছে? হ্যাঁ, আজকে সেকেন্ড রাউন্ডে পেন্টিংগুলো পৌঁছে তার ফলাফল ঘোষণা করা হবে। তা কখন ঘোষণা করা হবে? বিকেল 4টায়। আচ্ছা ধন্যবাদ। যাক, 4টায় দেখা পাওয়া যাবে শিল্পীর ছবি আর ওই আলো আধারের নামের রহস্যটা খুঁজে বের করতে হবে। শ্রাবণ ক্যামেরা নিলে বেরিয়েছিল আজ, তাই ভাবলো মাঝখানের সময় ফটোগ্রাফি করে কাটানো যাক। যে কোনো সুন্দর দৃশ্য ক্যামেরায় বন্দি করতে এক্সপার্ট। শহরে প্রচণ্ড উত্তাপ, ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে শ্রাবণ। আর সে যে দৃশ্য মনে ধরেছে তা ক্যামেরা বন্দি করে নিচ্ছে। হঠাৎ একটি দৃশ্যে তার চোখ আটকে গেল। একটি মেয়ে একটি পথশিশুকে পানি পান করেছে। মেয়েটির মুখের এক পাশ দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে দেখতে অনেক কালো, কিন্তু দৃশ্য মনোরম। তাই তা নিজের ক্যামেরায় বন্দি করে নিল শ্রাবণ। সামনে একটি ফটোগ্রাফির প্রতিযোগিতা আছে, সেটার জন্য বেশ কিছু থিমের ছবি। প্রতিযোগিতায় জিততে পারলে 7 দিনের ইন্ডিয়া ট্যুর। অনেক দিনের স্বপ্ন এটা শ্রাবণের। ঈশান কিছু দিন পর পর বাইরে বিভিন্ন দেশে ঘুরতে যায়। এসব দেখে হিংসা হয় শ্রাবণের। তার নিজের সেরকম কোনো সামর্থ্য নেই, তাই এই প্রতিযোগিতাকে ঘিরে তার এত স্বপ্ন। বিকেলে আবার এক্সিবিশনে উপস্থিত হলো শ্রাবণ। কিছুক্ষণ পর প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ হলো। শ্রাবণের বিশ্বাস ওই পেন্টিং দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। হলেও তাই দ্বিতীয় রাউন্ডে 10টি পেন্টিং স্থান করে নিল, তার মধ্যে বিসর্জনও। এবার এক এক করে শিল্পীদের সামনে এসে কিছু কথা বলার জন্য বলা হলো। শ্রাবণ অপেক্ষা করতে লাগলো আলো আধারের নামে সেই মানুষটার সামনে দেখান। 5 জন পর বিসর্জনের শিল্পী আলো আধারকে সামনে ডাকা হলো। লোকজনের মাঝখান থেকে ঘন কালো খোলা চুলের একজন ভদ্রমহিলা উঠে গেলেন। তার পরনে মেরুন রঙের শাড়ি। শ্রাবণ সবার পিছনে দাঁড়িয়ে ছিল, তাই মুখ দেখতে পায়নি। তারপর সম্পূর্ণ মানুষটাকে তার সরাসরি এসে দাঁড়ালো। ও মা, এ তো অল্প বয়সী একটি মেয়ে। শ্রাবণ ভেবেছিল কোনো ভদ্রমহিলা হবেন। মেয়েটির গায়ের রং কালো, তাই অন্যকে একটু কীরকমভাবে তাকাচ্ছে তার দিকে। আরে দুপুরের যে মেয়েটার ছবি তুলেছিল শ্রাবণ, সেও একই রঙের শাড়ি পরেছিল। তাহলে এই কি সেই মেয়ে? কালো হলো মেয়েটার চোখে মুখে একটি অদ্ভুত মায়া আছে। সাথে সাথে শ্রাবণের মাথায় একটা আইডিয়া চলে এলো। বিশেষ
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আলো আধার সবার উদ্দেশ্যে কিছু কথা বলল। তার কথা থেকে বোঝা যাচ্ছিল তার জীবনের খুব কষ্ট। কিন্তু এতে কেউ তেমন একটা বিচলিত ভাব দেখালেন না। কারণ আমাদের দেশে একটি কালো মেয়ের জীবন কীরকম হতে পারে তা প্রায় সবারই জানা। অনুষ্ঠানের শেষে শ্রাবণ মেয়েটির সঙ্গে কথা বলতে গেলেন। মেয়েটি তখন অন্যদিকে ফিরে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলেছিল। কংগ্রাচুলেশন আলো, ধন্যবাদ আন্টি। দেখছো আলো, আমি বলেছিলাম না তুমি ঠিক পারবে। আজ আমার সত্যি অনেক ভালো লেগেছে। সেই গ্রাম থেকে আসা কিশোরী মেয়েটা আজ কোথায় পৌঁছে গেছে। আপনি ছিলেন বলে এই জায়গায় আসতে পেরেছি আন্টি। সেদিন আপনি তো আমাদের আশ্রয় দিয়েছিলেন। কি করে দিতাম না বলো। তোমার মা যে আমার খুব কাছের বান্ধবী। আপনার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো আন্টি। জীবনে আরও বেশি সাফল্য অর্জন করো, তুমি এটাই চাওয়া। পিছনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শ্রাবণ বলে, এক্সকিউজ মি ম্যাম। শ্রাবণের ডাকে ঘুরে দাঁড়ালো আলো। জি বলুন। আপনার সাথে একটু কথা বলার ইচ্ছে ছিল। হুম, বলুন। এখানে ঠিক সুন্দরভাবে কথা বলার মতো পরিবেশ দেখছি না। আমরা কি বাইরে কোথাও বসতে পারি? আমার হাতে আসলে বেশি সময় নেই। আমি আপনাকে খুব বেশি সময় নিব না। গতকাল এখানে এসে আপনার পেন্টিং দেখার পর আপনাকে খুঁজছি। কেন? অনেকটা কৌতূহল থেকে বলতে পারেন। ও, বাইরে কি বসতে পারি? আচ্ছা চলেন। একাডেমির বাইরে গিয়ে কিছু বসার জায়গা ছিল। তেমন লোকজন ছিল না সেখানে। আলো ও শ্রাবণ সেখানে গিয়ে বসলো। তারপর বলল, কি বলবেন বলুন। আগে একটা জিনিস দেখাই বলে ক্যামেরা বের করে আগের তোলা ছবি আলোকে দেখালো। আরে এ তো আমি। তার মানে আপনি আগের থেকে চিনতেন আমাকে? না, আমি ফটোগ্রাফি করি। যখন সেই দৃশ্য ভালো লাগে তা ক্যামেরা বন্দি করে রাখি। আপনার এই ছবি ইও সেরকম তোলা। তখন জানতাম না আপনি সেই শিল্পী যাকে আমি খুঁজছি। ও, বুঝেছি। তা আমাকে এত খোঁজার কারণই? প্রথমত পেন্টিং দেখে মুগ্ধ হয়েছি, দ্বিতীয়ত নামটি দেখে মনের অনেক প্রশ্ন জেগেছে। এখন অবশ্য আরেকটা কারণ আছে। কি? তা বলা যাবে না। বলে ফেলতে পারেন, সমস্যা নেই। না, অন্যদিন বলবো। আচ্ছা, যেমন ইচ্ছে আপনার। আচ্ছা, একটা নামটা এমন কেন? এমন কেন? কি আমাকে দেখে বুঝতে পারছেন না? আসলে ঠিক মেলাতে পারছি না। বুঝেছি। আসলে আমার জন্মের আগে বাবা-মা নাম রেখেছিলেন আলো। কিন্তু পরে দেখা গেল আমি তাদের জীবনে অন্ধকার হয়ে নেমে এসেছি। তাই আমি নিজের নাম এমন লিখি। এখন যাতে আমার স্ট্রাগল করা অতীত ভুলতে না দেয়। গায়ের রং কালো হলে কি কেউ অন্ধকার হয়ে যায়? আমার মাকে দেখলে আপনি অবাক হবেন। দুধে আলতা গায়ের রং। বাবাও শুনেছি দেখতে সুন্দর। তাদের ঘরে আমার এমন রূপ তারা ঠিক মেনে নিতে পারেনি। শুনেছেন মানে? আপনার বাবা নেই? আছে। তাহলে শুনেছেন বলছেন কেন? আসলে আমি ওনাকে কখনো দেখিনি। মানে বুঝলাম না। না বোঝার কথা। আচ্ছা, আমায় উঠতে হবে। এভাবে কনফিউশনে রেখে চলে যাবেন? অপরিচিত কাউকে কি একদিনে সব বলা যায়? কিছুটা কনফিউশনে থাকা ভালো। তাহলে আবার কবে দেখা হবে? দেখা হওয়াটা কি খুব জরুরি? সব প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা আছে তো। আমি বলে কয়ে প্রয়োজন ছাড়া কারোর সাথে দেখা করি না। যদি কখনো চলার পথে দেখা হয় বলা যায় কি না ভেবে দেখব। আসি বলে আলো উঠে চলে যেতে শুরু করলো। আরে এ কেমন কথা? ফোন নাম্বার তো দিয়ে যান। আলো আর ফিরে তাকালো না, চলে গেল সামনের দিকে। সন্ধ্যার পর প্রতিদিনের মতো আড্ডায় বসেছে ঈশান, নিলয় ও শ্রাবণ। ওদের আড্ডা দেওয়ার ব্যাপারটা একটু অন্যরকম। প্রায় সময় ঈশান ও শ্রাবণ যখন কোনো সিরিয়াস বিষয়ে কথা বলে, নিলয় তখন মোবাইলে কোনো বইয়ের পিডিএফ খুলে বসে থাকে। এর জন্য পরে ওকে চড়-থাপ্পড় খেতে হয়। কিন্তু সে কোনোদিন মজা করে কারো গায়ে হাত তুলতে পারে না। কিরে শ্রাবণ, আজ অন্যমনস্ক লাগছে তোকে? ঈশান: কই না তো। শ্রাবণ: আমি কি বুঝতে পারি না? বল কি হয়েছে? না, তেমন কিছু না। ফটোগ্রাফির কম্পিটিশন নিয়ে ভাবনা আছে। ও, বড়সড় কোনো প্রাইজ আছে নাকি? দার্জিলিং ট্যুরের প্যাকেজ। ওয়াও! একদিন আমার স্বপ্নের ট্যুর জানিস? আমি তো বলেছিলাম তোকে নেক্সট ইয়ারে যখন আমি ইন্ডিয়াতে যাব তখন নিয়ে যাব। সেই স্বাদ কি আর আমার আছে? খরচ নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি আছি তো। তুই আর এভাবে কত করবি? এসব নিজের কাছেও কীরকম একটা লাগে অনেক সময়। এখন কীরকম লাগার কি আছে বন্ধু? তুই আমার বন্ধু না? তাও ঈশান, আমি নিজের চেষ্টায় যেতে চাই। চেষ্টা করে যা। আমরা বিশ্বাস তুই করবি? দেখি। কম্পিটিশনের লাস্ট ডেট কবে? এই মাসের 30 তারিখ পর্যন্ত। তাহলে 15 দিন তো আছে। ছবি তোলার আগে লেগে পড় ভালোভাবে। কম্পিটিশনটা আমার অনেক আশা তৈরি হয়ে গেছে এর মধ্যে। চিন্তা করিস না, তুই ঠিক পারবি। কিসের কম্পিটিশন? বলে উঠল নিলয়। নিলয় ঈশান ও শ্রাবণের মাঝখানে বসেছিল, তাও এতক্ষণ কিছুই শুনেনি। ঈশান ও শ্রাবণ রাগি চোখে ওর দিকে তাকালো। ওদের তাকানো দেখে ভীত গলায় নিলয় বলল, সরি দোস্ত, আমি আসলে। একদম চুপ থাক তুই, নয়তো। ঈশান: একথা শুনে চুপ হয়ে গেল নিলয়। ঈশান ফোন পকেট থেকে বের করলো, কিন্তু তারপর ওর ফোন বেজে উঠল। ঈশান ও শ্রাবণের দিকে একবার তাকিয়ে আবার বের করলো। দিয়া ফোন করেছে, রিসিভ করলো নিলয়। হ্যালো দিয়া, বল। এখন তুই কোথায়? এই তো আমি ঈশান ও শ্রাবণে আড্ডা দিচ্ছি। ও
ও, আমার এখন ফুচকা খেতে ইচ্ছে করছে, বাসায় নিয়ে আয়। এখন এত রাতে কোথায় রে? মাত্র সন্ধ্যা শেষ হলো, তাও তোদের বাসা অনেক ভেতরে। আর তোদের মালিকের ওই কুকুরটা খুব ভয়ঙ্কর। তুই এত ভীতু কেন রে? আমি যদি প্রমিকে এখন বলি ফুচকা নিয়ে আসতে, কোথাও না কোথাও বলে নিয়ে আসবে। আর তুই? আচ্ছা, প্রমিকে যখন বলতে হবে না, আমি দেখছি। তাড়াতাড়ি আসিস, আর ফুচকায় যাতে ঝাল বেশি হয়। আচ্ছা, দিয়ে কি বললো রে নিলয় ঈশান? ও নাকি ফুচকা ভাগে আমাকে নিয়ে যেতে বলছে। ভালো, যা নিয়ে যা। তোর বাইক দিয়ে দিয়ে আসি। চল ঈশান। আমি কেন যাব? আমার অন্য কাজ আছে, তুই যা। তাহলে শ্রাবণ, দোস্ত চল না আমার সাথে। না, আমার কাজ আছে, তুই যা শ্রাবণ। আমি একা কি করে যাব? ভয় পাচ্ছিস নাকি? না, ঠিক ভয় না, তাও অতটা জায়গা যেতে পারলে না হয় দিয়াকে বলে দে যে তুই ভয় পাস। হা হা, একদম হাসাবি না তোরা। আমি তো তোদের সাথে যাই না। গিয়ে উদ্ধার কর। যা তো দেখি তোর কত সাহস। আচ্ছা যাচ্ছি, লাগবে না আমার সাথে কাউকে, বলে নিলয় চলে গেল। ঈশানও শ্রাবণ ওর কাণ্ড কারখানা দেখে হাসিতে মেতে উঠল। মা, রাতে কি রান্না হবে? আলো, ছোট মাছ আর ডাল। আলোর মা, আর কিছু নেই? তুই কিছু খেতে চাইলে বল। না থাক, লাগবে না। এক্সিবিশনের খবর কি রে আলো? ভালোই, আমার একা পেন্টিং সবার মন জয় করে এগোচ্ছে, দেখি কতটা সামনে যেতে পারি। আমার বিশ্বাস তুই জিতবি। আগে 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 কিছু বলো না মা। আচ্ছা শোন, তোকে কিছু বলার ছিল, বলো। পাশের বাসার তোর সীমা আন্টি তোর জন্য আবার একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ছেলে নাকি ব্যবসায়ী। মা, তোমার কি আর কোনো কাজ নেই? কতবার বলেছি আমি বিয়ে করব না। এমন করে কেন বলিস মা? আমার চিন্তা আরও বাড়ে যায়। বিয়ে করে তুমি কে পেয়েছিল মা? একটা কালো মেয়ে জন্ম দেওয়ার জন্য তোমার সব কিছু চলে গেল। এটাই কি বিয়ে আর সংসার? তাহলে আমি কি এই সমাজে বিয়ে করে কিভাবে সুখী হব মা? কে দিবে আমাকে ভালোবাসার সম্মান? সবাই তো আর সমান না রে। এত ধাক্কা খেয়েও তোমার হুঁশ হলো না মা? তাও বলছো সবাই সমান না। হাতে গোনা 2-3 জন ছাড়া কাউকে পেয়েছো কখনো তোমার পাশে? দেখেছো আমাকে নিয়ে কেউ সিম্পেথি না দিয়ে ভালোবেসে কিছু সময় খুশি দিতে? বোঝার চেষ্টা করো। আমি বুঝি মা, আমাকে কিছু সময় দাও, আমি ঠিক প্রতিষ্ঠিত হয়ে দেখাবো। তখন আর আমার খাওয়া পড়ার জন্য তোমাকে এত ভাবতে হবে না। এভাবে কেন বলিস? তাহলে আর কিভাবে বলবো? বারবার বলার পরও তোমার এক কথা। আচ্ছা যা, তোর যেমন ইচ্ছে থাক। আমি আর বলবো না বিয়ের কথা। সেই ভালো। তনিমা গ্রাম থেকে আলোকে নিয়ে শহরে আসার পর তার আগের এক বান্ধবীর সহযোগিতায় একটি কেজি স্কুলে চাকরি নেয়। তারপর আলোকে নিয়ে ছোট্ট একটি বাসায় কোনো রকম কষ্ট করে দিন কাটায়। আলো কলেজে ওঠায়, সেও 2-1টা টিউশনি করে নিজের হাত খরচ নিজে চালাতে শুরু করেছে। মেয়েটা জীবনের প্রতি ধাপে কষ্ট করতে করতে এসেছে আজ এই পর্যন্ত। তাই তার স্বপ্ন অনেক বড়। কিন্তু তনিমার শরীর আজকাল ভালো যাচ্ছে না, প্রায় রক্তবমি হয়। আলোকে যদি এসব ব্যাপারে কিছু বলা হয়নি, তাও অনেক চিন্তা থাকে আলোর মা। এর জন্য মেয়ের বিয়ে দিতে চাই। যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তাহলে আলোকে কে দেখবে? এই চিন্তায় আজকাল ঘুম হয় না ঠিক মতো তনিমার। ফুচকা, আজ হঠাৎ নিলয় ফুচকা নিয়ে যেতে বলল কেন রে? ওর হাতে কিছুর প্রয়োজন হলে তো আমাকে নয় তোকে বলে। শ্রাবণ, নিশ্চয়ই প্রমি ওর বাসায় এসেছে, তাই নিলয়কে বলেছে। ঈশান, প্রমি আসার সাথে নিলয়ের বলার সম্পর্কই নেই। প্রমি বরাবর নিলয়কে জ্বালাতে মজা পায়, আর একটু সহজ সরল আর ভীতু টাইপের কি না? দেখিস না আমাদের সাথে ওর সাথে কত লাগে। তাই দিয়াকে এদিকে কাজটা করেছে। বুঝেছি। যাক, ভালোই হলো, গাধাটা চলে গেছে, নয়তো আমার হাতে মার খেতো। হা হা, বেচারা। আচ্ছা রে, আজ উঠি, আমার আবার 2টা টিউশনি আছে। ও আজকে বাদ দিলে না হয়? আমার এক কাজিনের বার্থডে পার্টিতে যেতে হবে, তোকে নিয়ে যাব ভাবছিলাম। না রে, সপ্তাহ বাদে পড়েছে, এখন আর বাদ দেওয়া যাবে না। তুই যা, ওখানে তো আরও অনেকেই থাকবে। আচ্ছা। দিয়াদের বাসার নিচে এসে নিলয় ফোন দিল দিয়াকে। হ্যালো, বাসার নিচে আয় দিয়া। কেন, তুই উপরে উঠতে পারিস না? না, আমি ভিতরে ঢুকবো না। কেন, কুকুরের ভয়ে? হি হি। না, আমায় তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, নিচে আয়। পারবো না, আমার পায়ে ব্যথা, উপরে দিয়ে যা। আমি এত দূর কষ্ট করে নিয়ে এলাম, আর তুই এখন নিচে নামতে পারছিস না? উদ্ধার করেছে আমায়, এখন উপরে এসে দিয়ে গিয়ে আরেকটু উদ্ধার করো। তার মানে তুই আসবি না? না। আচ্ছা, আমি আসছি। হা হা, আয়। আর কে হাসছে তোর পাশে? কেউ না, আয় তাড়াতাড়ি রাখছি। নিলয় কাঁপা কাঁপা পায়ে গেটের ভিতরে প্রবেশ করলো, তারপর চারপাশ ভালো করে চোখ বুলিয়ে নিল। না, কুকুরটাকে কোথাও দেখা যাচ্ছে না। মনে জোর পেল নিলয়, এগিয়ে গেল সিঁড়ির দিকে। কিন্তু যেই সিঁড়িতে পা, অমনি এক পাশ থেকে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কুকুরটা। ভয়ে বুক শুকিয়ে গেল নিলয়ের। এক ছুটে 3 তলায় পৌঁছে গেল, তারপর হাঁপাতে হাঁপাতে দিয়ার বাসায় কলিং বেলে চাপ দিল। সন্ধ্যার পর চা বিস্কুট খেয়ে পড়তে বসেছে আলো। কিন্তু আজ পড়াতে মন বসছে না। মেজাজটা কেমন যেন গরম গরম লাগছে। হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠল। হ্যালো। কিরে আলো, তুই কোথায়? কোথায়? আর বাসায়? তার মানে তুই এখনো রওনা দিস নেই? শোন নিশু, তোকে কতবার বলছি আমি যেতে পারবো না। কেন পারবি না?
তুই তো জানিস এটা আমার বাংলাদেশের শেষ পার্টি। কদিন পর আমি আমেরিকায় চলে যাব। সবাই একসাথে নিয়ে সময় কাটাতে চাইছি। সবাই তো যাচ্ছে তাই না, আমি একজন না গেলে কিছু হবে না। এমন করে বলছিস, তোকে আসতে হবে জানিস। আজকে সবাই তোকে এক্সপেক্ট করেছে পার্টিতে, আর আমি সবাইকে বলে দিয়েছি তুই আসবি। প্লিজ না করিস না। হঠাৎ সবাই আমাকে আশা কেন করছে? ওমা, তুই তো এখন সেলিব্রিটি হতে চলছিস রে আলো। ফালতু কথা বলিস না, ওসব এখন দূরের কথা। দূরের না, কাছের। আজ এলে বুঝতে পারবি। আয় না প্লিজ। কেন বুঝতে পারছিস না? আমাকে ওসব জায়গায় মানায় না। কেন মানায় না শুনি? তুই একবার আয়, তারপর দেখ। মেয়েটা এত করে যখন বলছে, যা না রে আলো। পাশ থেকে আলোর মা বলছে, আচ্ছা দেখছি, দেখছি না তাড়াতাড়ি। আর ফেরার চিন্তা করিস না, আমি না হয় তোকে গাড়ি করে পৌঁছে দেবো। আচ্ছা রাগ, ওকে। দিয়ার মা বাসার দরজা খুলে দেখলো নিলয় খুব হাঁপাচ্ছে। কিরে হলো বাবা, এরকম করছো কেন? না মানে আন্টি, ওই কুকুর, বুঝেছি। আসো আসো, ভিতরে আসো। নিলয় ভেতরে ঢোকার পর দিয়ার মা এক গ্লাস পানি এনে দিলেন। নিলয় এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে ফেলল। নিলয় এই অবস্থা দেখে প্রমি হাসছিল। ওদের হাসি দেখে দিয়ার মা ওদেরকে ধমক দিয়ে বললেন, থাম তোরা, ছেলেটা কত ভয় পেয়ে গেছে আর তোরা মজা নিচ্ছিস। বাচ্চা ছেলে ভয় না পেলে বড় হবে কিভাবে আন্টি? বলে প্রমি আবারও হেসে উঠল। প্রমির হাসি দেখে গা জ্বলে গেল নিলয়। বুঝতে বাকি রইল না সব কিছু প্রমি করিয়েছে। আন্টি, আমি তাহলে এখন যাই? নিলয়, সে কি, সবাই তো এলে, চা নাস্তা করে যাও। না না, লাগবে না, আমার তাড়া আছে। ভাব দেখাস না, ওকে। বস চুপচাপ। কেমন ফুচকা এনেছিস আগে খেয়ে দেখি, বুঝতে হবে তো। প্রমি, ফুচকা তো ফুচকা, এতে বোঝার কি আছে? দাঁড়াও, বুঝবি। দিয়ে প্লেট নিয়ে আয় তো, ফুচকা রেডি করব। দিয়ে রান্নাঘর থেকে প্লেট নিয়ে এলো, তারপর ফুচকাগুলো রেডি করলো। বেশি বেশি মরিচ দিয়ে এলো সব কটাতে। তারপর একটি নিজের মুখে দিয়ে বলল, কী রে, এগুলোতে তো কোনো ঝাল নেই। কী আনলি এসব? এত মরিচ, তাও বলছিস ঝাল নেই? নিলয়, নে তুই একটা খেয়ে দেখ, বলে নিলয়ের দিকে ফুচকা প্লেট এগিয়ে দিল প্রমি। না, আমি এসব খাই না। কি খাও না তাই না? ক্যাম্পাসকে খিলে তাহলে আমাদের সাথে। আমি ঝাল ছাড়া খাই, এগুলো ঝাল নেই বলছি, খেয়ে দেখ। সত্যি? হুম। প্রমির কথায় নিলয় একটু ফুচকা মুখে নিল, অমনি ঝালে মুখ পুড়ে জ্বলে গেল। রাত 12টা বাজে। নিশুদের সারা বাড়ি আলো ঝকমক। নিশু খুব গর্জিয়াসভাবে সেজেছে আজ। নীল রঙের জমকালো গ্রাউনের সাথে সাদা রঙের ডায়মন্ড কাট নেকলেস। এতটাই সুন্দর লাগছে তাকে যে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। অতিথিরা আসতে শুরু করছে। নিজের সকল ফ্রেন্ডদের আর আত্মীয়দের শুধু ইনভাইট করেছে নিশু। গেটে দাঁড়িয়ে সবাই নিজে স্বাগত জানাচ্ছে। 8:30টার মধ্যে মোটামুটি সবাই এসে পড়েছে, কিন্তু আলো এখনও এলো না। এতবার বলার পরও কি আসবে না, এটা ভেবে মনটা কিছু খারাপ হলো নিশুর। শুভ জন্মদিন ডিয়ার সিস্টার। একটি প্যাকেট নিশুর দিকে বাড়িয়ে দিল ঈশান। ধন্যবাদ ভাইয়া, আসতে এত দেরি হলো যে? রাস্তায় জ্যামের কারণে একটু দেরি হলো, তা বুঝেছি। তোর মুখটা শুকনো লাগছে কেন? কারো পথ চেয়ে বসে আছিস? আমার একজন ফ্রেন্ড আসার কথা, অনেকবার বললাম কিন্তু এখনও এলো না। আসবে, চিন্তা করিস না, হয়তো জ্যামে আটকা পড়ে গেছে। একটা কল করে দেখ। আচ্ছা দেখছি। আলোর নাম্বার ডায়াল করলো নিশু। উপাস থেকে ফোনটা কেটে দিল আলো। আবার মুখ কালো হয়ে গেল নিশু। কি হলো রে ঈশান? ফোনটা কেটে দিল। কার এত বড় সাহস আমার বোনকে কষ্ট দেয়? তুই বাসার ঠিকানা দে, আমি গিয়ে নিয়ে আসছি। না না, এমন করা যাবে না, আরও বেশি রাগ করে ফেলবে নিশু। পরেরটা দেখা যাবে, তুই ঠিকানাটা দে ঈশান। হঠাৎ নিশুর মুখে হাসির রেখা ফুটতে এলো। কিরে নিশু, কি হলো? ঈশান, ওই তো আলো এসে গেছে ভাইয়া, তোকে আর কষ্ট করতে হবে না। নিশুর কথায় পিছন ফিরে তাকালো। হালকা আকাশি রঙের সাথে গোল্ডেন পাড়ের একটি শাড়ি পরে কালো রঙের একটি মেয়ে গেটের দিকে এগিয়ে আসছে। শাড়ির সাথে হালকা গহনা পড়েছে সে, কিন্তু শ্বাসটা একদম ন্যাচারাল, কোনো রকম কৃত্রিমতা তার মধ্যে বোঝা যাচ্ছে না। আজকাল তো ফর্সা মেয়েরাও কিসব ক্রিম পাউডার মেখে নিজেদেরকে আরও ফর্সা করার প্রতিযোগিতায় লেগে যায়। সেখানে এরকম কিছু সত্যি আশ্চর্যজনক। মেয়েটা যত কাছে আসছে ততই লাবণ্য আর স্পষ্ট হয়ে যাচ্ছে ঈশানের কাছে। চুলগুলো তার খোপা করা, সেই খোপায় বেশি ফুলের মালা জড়ানো। প্রথমে মনে হয়েছিল ফুলগুলো কৃত্রিম, কিন্তু চারিদিকে সুবাস বলে দিচ্ছে মেয়েটির মতো এগুলোও ন্যাচারাল। আর একটু কাছে আসতে চোখ দুটো স্পষ্ট হয়ে যাচ্ছে। ঈশানের মনে হচ্ছে এত সুন্দর চোখ এর আগে সে কখনো দেখেনি। গাঢ় কাজল সেই চোখের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তুলছে। এরকম চোখ যেন ডুবে যেতে ইচ্ছে করছে ঈশানের। নিজ ভাবনায় নিজেই অবাক হচ্ছে ঈশান। তার আশেপাশে প্রতিনিয়ত কত সুন্দরী মেয়ে ঘোরাঘুরি করে, আর সে কিনা এই কালো মেয়েটা প্রথম দেখায় ওর প্রতি এত অনুভূতি, ভালো লাগা খুঁজে পাচ্ছে, যার সন্ধান সে অনেক দিন ধরে করেছিল। ভাইয়া, এ হচ্ছে আলো, আমার বান্ধবী। আর আলো, এ হচ্ছে ঈশান ভাইয়া, যার কথা আমি প্রায় তোর সাথে গল্প করতাম। নিশুর কথায় ঘোর কাটলো ঈশানের। একদম সামনে দাঁড়িয়ে আছে এখন মেয়েটি তার। কীরকম একটা লাগছে ওর যেন। তাও নিজেকে সামলে নিশুকে বলল, ও আচ্ছা, ইনি তিনি যার আমার মিষ্টি বোনটাকে এতক্ষণ মন খারাপ করে রেখেছিল। ঈশান, নিশু, আচ্ছা, তুমি একটু আগে
বললি, আমার কথা গল্প করতে মানে কি? মানে আর কি বুঝতেই তো পারছো আশা করি। নিশু বলতে গেলে আপনার ভক্ত। আপনার সব কিছু, সব কাজ ওর কাছে ঠিক মনে হয় এরকম সুপার হিরো টাইপের। ভাইয়ের জন্য ওর গর্বের শেষ নেই। তাই আপনার কথা গল্প করতেও পছন্দ করত। আর করেই সবসময়। আলো: হা হা, আমি সুপার হিরো? হাসালেন আপনি। আর কি বললেন? আমার সব কাজ ঠিক মনে করে, তার মানে কি আমি ভুল কাজ করি? আপনার ধারণা ঈশান, আপনার কাজ ঠিক বা ভুল তা বিচার করার আমি কেউ নেই, তাই আমার কোনো ধারণা নেই। আলো: কি শুরু করলি তোরা? ঈশান ভাইয়া যাই করুক, অনেক ভালো মানুষ বুঝলি আলো। তোর হয়তো এগুলো ঠিক মনে না হয়, কিন্তু ভাইয়া খারাপ কিছু করতে পারে না, আমি জানি। নিশু: কোন কাজগুলো কথা বলছিস রে নিশু? একটু ক্লিয়ার করে বল প্লিজ, আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি। ঈশান ঈশান কথা শেষ না করতেই নিশুর অন্য বান্ধবীরা এসে তাকে ঘিরে ফেলল আর বলতে শুরু করলো, আপনি ঈশান ভাইয়া তাই না? ওয়াও, আপনার কথা দেখা করার ইচ্ছা ছিল, আজ পূরণ হলো। আর একজন বলে উঠল, আমার সাথে একটি সেলফি উঠবে প্লিজ, এদিকে চলে আসো তো। এই পরিস্থিতিতে ঈশানের সাথে নতুন কিছু করছে এমন কিছু না, অন্য সময় এরকম এনজয় করতো, কিন্তু আজ তার খুব অস্বস্তি লাগতে বারবার আলোর দিকে তাকাচ্ছে। আলো তখন বলে উঠল, জানতে চাইছিলেন না কোন কাজ? এই কাজটার কথাই হচ্ছিল। যাই হোক, এনজয় করুন, চল নিশু বলে আলো ভেতরের দিকে চলে গেল। পরপর 3 গ্লাস পানি খেয়েও ঝাল কমল না নিলয়ের। দিয়ার মা, দিয়া ওর প্রমিকে এর জন্য বকাবকি করছে, এতে দিয়ার একটুও খারাপ লাগলো না। পমির এরকম কোনো অনুভূতি কাজ করলো না। নিলয়ের অবস্থা থেকে সে মজা পাচ্ছে। দিয়া আর মা 1 গ্লাস দুধ নিয়ে এসে নিলয়কে বলল, এটা খাও বাবা, তাহলে ঝাল কমবে। নে খেয়ে নে, এটাই তোর জন্য পারফেক্ট। হি হি, প্রমি বলে উঠল। প্রমি এখন কিন্তু বাড়াবাড়ি করছিস, যা ভেতরে যা, বলে উঠল দিয়া। প্রমির কথাটা শুনে না শোনার ভান করে রইল। দুধ খাবার পর আস্তে আস্তে ঝাল কমলো নিলয়ের। তারপর সে দিয়ার মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। দিয়ার মা ওর পিছন পিছন। তুমি রাগ করো না বাবা, জানোই তো প্রমি এরকম। কি আর বলবো ওকে? দিয়া নিজের থেকে করলে আমি ঠিক ওকে শাস্তি দিতাম। দিয়ার মা: না আন্টি, ওদের কিছু বলার প্রয়োজন নেই, আমরা বন্ধু তো, তাই ওরা একটু বেশি বেশি করে ফেলে, আমি কিছু মনে করি না। নিলয়: আচ্ছা বাবা, আমি তোমাকে গেট পর্যন্ত এগিয়ে দিই, নয়তো আবার কুকুর তাড়া করবে। নিলয় আর কিছু না বলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। একটা টিউশন শেষ করে পরেরটার উদ্দেশ্যে হাঁটছে শ্রাবণ। মাথায় তার ফটোগ্রাফি চিন্তা, আর সাথে সেই আলো আধারের নামের বিষয়টা কৌতূহল। শ্রাবণ ভেবেছিল মেয়েটাকে নিয়ে একটু ভিন্ন থিমের ফটোগ্রাফি করবে, কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার তো সে দিয়ে গেল না, কোথায় পাবে তাকে আবার? এক্সিবিশনে গেলে পাওয়া যাবে, কিন্তু সে রাজি হবে কি না শ্রাবণের প্রস্তাবে? এসব চিন্তা ঘুরপাক খাচ্ছে শ্রাবণের মাথায়। কাল আরেকবার এক্সিবিশনে যাবে বলে ঠিক করলো শ্রাবণ। আগে মেয়েটার সাথে বন্ধুত্ব করতে হবে, তারপর ফটোগ্রাফির প্রস্তাবকে দিতে হবে। কোনো রকমে মেয়েগুলোর মধ্যে থেকে নিজেকে ছাড়িয়ে ভেতরে এলো এশান। তারপর উঠে গেল ছাদে। নিশুর বাসার ছাদেই পার্টির ব্যবস্থা করছে। ছাদটা ফুল ও রং বেরঙের বাতি খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপর চারিদিকে খুঁজতে শুরু করলো আলোকে। মেয়েটা ওর সম্পর্কে ভালো ধারণা নেই সেটা বুঝতে পেরেছে, কিন্তু ওর যা ধারণা তাও পুরোপুরি সঠিক নয়। নিশু যা বলেছিল তাই ঠিক। ঈশান যাই করুক কারো কখনো ক্ষতি করে না, এটা কি বুঝবে মেয়েটা? হঠাৎ ছাদে এক কোণে আলোকে দেখতে পেল। সে একাই বসে আছে। মেয়েটা আস্তে আস্তে সেদিকে এগোতে শুরু করলো ঈশান, কিন্তু তার অনেকটা নার্ভাস লাগতে। একটা মেয়ের সাথে কথা বলতে যাওয়ার আগে নার্ভাস লাগার কি আছে? বুঝতে পারল না ঈশান। কই, আগে তো এমন হয়নি কখনো। এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? ঈশান: কেন? আলো: না এমনি, যদি আপনার অসুবিধা না থাকে তাহলে আমি একটু কথা বলতাম। আমি আগ্রহী নি। ও আচ্ছা, তাহলে যাই। অন্যকে বিরক্ত করা আমার ভালো লাগে না। ধন্যবাদ। এরকমটা আশা করেনি ঈশান, কিন্তু গায়ে পড়ে কারোর সাথে কথা বলার অভ্যাস নেই, তাই মুখ ভার করে নেমে গেল ছাদ থেকে। আস্তে আস্তে জমজমাট হয়ে উঠল নিশুদের ছাদ। একপাশে উচ্চ শব্দে মিউজিক বাজছে, অন্য পাশে রয়েছে অনেক খাবার দাবারের ব্যবস্থা। ছোট ছোট বাচ্চাদের মিউজিকের সাথে নাচছে। আস্তে আস্তে বাচ্চাদের দলে বড়রাও যোগ দিল। সবাই খুব এনজয় করলো প্রোগ্রামটা, কিন্তু আলো সেই এক কোণে বসে আছে। ওর নিজেকে বেমানান লাগছে এই পরিবেশে। বেশিক্ষণ আলো একা বসে থাকতে পারল না। নিশু এসে তাকে টেনে নিয়ে গেল সবার সামনে। তারপর সবাই ঘিরে ফেললো আলোকে। এক্সিবিশনে ওর আঁকা পেন্টিংয়ের অভিনন্দন জানালো সবাই আলোকে। ভালো লাগার মধ্যে অস্বস্তি খুঁজে পেল আলো। কেউ কেউ অভিনন্দনের সাথে সাথে এমন সব কথা বলছে যা তাকে উপহাস করা বোঝায়। তিতি নামের একটা মেয়ে বলে উঠল, তুই তো বেশ এগিয়ে যাচ্ছিস রে আলো, এবার দেখ ভালো কোনো ছেলেকে পটাতে পারিস কিনা, তাহলে একটা গতি হবে তোর। কথাটা খুব ইগোতে লাগছিল আলোর, কিন্তু কাউকে কিছু প্রতিউত্তর বলল না সে। নিশু অবশ্য ওকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছিল। নিশুর সাথে আলোর বন্ধুত্ব বেশি দিনের আগের না,
প্রথম দিকে নিশু ভুলেও আলোর সাথে কথা বলতো না, এড়িয়ে চলতো। নিশুর চলাফেরা ছিল বেশি অ্যাডভান্স টাইপের ছেলে মেয়েদের মতো। ওদেরকে যে বন্ধু বিশ্বাসী মনে করতো, কিন্তু একদিন দেখা দিল ওদের আসল রূপ। খুব বড় একটা বিপদে পড়লো। বিপদটা ছেলে ঘটতো। একটা গুন্ডা ছেলে নিশুর পিছু নিয়েছিল। নিশু তাকে অপমান করায় একদিন ছেলেটা দলবল নিয়ে নিশুকে রাস্তা আটকে ফেলে। তখন নিশুর সেই বন্ধুরা নিশুকে সাহায্য না করে নিজেদের বাঁচাতে পালিয়ে যায় পেছন থেকে। সেদিন খুব ভয় পেয়ে গেছিল নিশু। আলো তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আর নিশুকে অমন অবস্থায় দেখতে পায়। সাথে সাথে আলো পুলিশের ইনফর্ম করে বিষয়টি, তারপর নিশুর কাছে গিয়ে ছেলেদের কাছ থেকে নিশুকে বাঁচানোর চেষ্টা করে। রাস্তা তখন পুরো ফাঁকা ছিল, মানুষজন ছিল না আশেপাশে যে সাহায্য করার মতো। আর দুই একজন আসলেও তারা নিজেদের এসবে জড়াতে আসেনি। সেদিন সময় মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারায় ক্ষতি হয়নি আলো ও নিশুর। সেদিন থেকে আগের বন্ধুত্ব ছেড়ে দিয়ে আলোর সাথে মিশতে শুরু করছিল নিশু। আস্তে আস্তে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। বাসায় ফিরে নিলয় ওর ঘরে দরজা আটকে বসে আছে, খুব কষ্ট পেয়েছে। আর জিয়া ও প্রমি ওর সাথে এমন করতে পারবে তা সে ভাবেনি। নিলয়ের মা 2-3 বার এসে ডাকলেন ওকে, কিন্তু তাও দরজা খুলল না নিলয়। চুপচাপ বসে রইল বিছানায়। কিছুক্ষণ পর পাশে রাখা মোবাইল বেজে উঠল নিলয়। ফোনের দিকে তাকিয়ে দেখে দিয়া কল করছে। রিসিভ না করে নিলয়, নিশ্চয় আবার ওরা উল্টোপাল্টা কথা শুনিয়ে মজা নেবে। একটানা ফোনটা বেজেই চলছে, এই নিয়ে 5 বার। নিলয় না পারছে কলটা কাটতে, না পারছে ধরছে। তাও অবশেষে কলটা রিসিভ করলো সে। হ্যালো। এতক্ষণ রিসিভ করছিলি না কেন? দেখতে পাইনি। মিথ্যে কথা বলিস না। তোর গলাটা এরকম ভার ভার লাগছে কেন? কিছু হয়নি। বেশি রাগ হচ্ছে? জানি না। সরি ইয়ার, তোর এতটা ঝাল লাগবে আমি বুঝতে পারিনি। সব কিছুর প্রমিস শয়তানি, সমস্যা নেই। কেন সমস্যা থাকবে না? আমি ওকে খুব বকে দিয়েছি। এখন তোকেও সরি বলবে, তার কোনো প্রয়োজন নেই। এত ভাব ধরিস না ওকে। নে প্রমির সাথে কথা বল। বলে প্রমির কাছে ফোনটা দিয়ে দিল। হ্যালো প্রমি, বল। রাগ করছিস দোস্ত? না। শিওর তো? কান্নাকাটি করছিস না তো? প্রমি বাড়াবাড়ি করছিস কিন্তু আবার। হ্যাঁ হ্যাঁ, যাক বাঁচা গেল। দিয়া তো আমাকে বলেছিল তুই কান্নাকাটি করবি। ভালো। সরি দোস্ত, রাগ করিস না। তোকে আমি কালকে গার্লফ্রেন্ড গিফট দিব। যা। গপ মানে? মানে বুঝলি না? সেই মেয়েটি, তোর স্বপ্ন পড়ি। আমার আবার কোন স্বপ্ন? আরে গাধা, আমি তোর গপ বইয়ের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝেছি। প্রমির কথায় রাগ সব হাওয়ায় উড়ে চলে গেল নিলয়। এই মেয়েটা এমনভাবে কথা বলে, হোক বেশিক্ষণ রাগ করে থাকা যায় না ওর সাথে। অনেক সুন্দর একটা কেক কাটলো নিশো। তারপর শুরু হলো ফটোশ্যুট। আর আলো আবার এসবের বেশি ভালো লাগে না, তাই সে কিছুটা সরে দাঁড়ালো বাইরে। একটু পর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। হঠাৎ নিশু লক্ষ্য করলো ঈশান আশেপাশে কোথাও নেই। মিউজিকের পাশ থেকে সরে ঈশানকে কল করলো নিশি। হ্যালো, কোথায় ভাইয়া তুমি? এই তো নিচে। আমার কেক কাটা বাদ দিয়ে তুমি নিচে গিয়ে বসে আছো? ভালো লাগছে না রে, মজা কর তুই। আমি একটু পরে আসি। কিছু হয়েছে রে ভাইয়া? না না, কি আবার হবে? আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আসছি। সব কিছু শেষ হতে হতে রাত 11টা বেজেছে। আস্তে আস্তে যার যার মতো চলে গেল। আলো কখনো একা রাতে রাতে চলাচল করেনি, তাই কিভাবে যাবে একটু চিন্তা হচ্ছিল। তখন নিশে বলল, আলো তোকে বলেছিলাম না গাড়ি পাঠিয়ে দেবো, কিন্তু গিয়ে দেখি ড্রাইভার ঘুমিয়ে একাকার। এই অবস্থায় গাড়ি চালানো তো রিস্ক হয়ে যাবে। এখন কি করব? আচ্ছা দেখি আমি বাইরে কোনো অটো রিক্সা পাওয়া যায় কিনা। না না, এত রাতে তোকে একা কিভাবে ছাড়বো? তুই বরং আজ থেকে যা। না রে, মা বাসায় একা আছে। হঠাৎ ঈশান সামনে দিয়ে যেতে দেখলো নিশু। ডাক দিয়ে বলল, আলোকে একটু ওর বাসায় পৌঁছে দিবে ভাইয়া। উনি বোধহয় আমার সাথে যাবেন না। কিরে আলো, যাবি না? না, আমি একাই পারবো। বেশি বুঝদারগিরি করিস না। ভাইয়া ড্রাইভ জানে, তোকে পৌঁছে দিবে। আলো কি বলবে ভেবে পেল না। বাসায় তো ফিরতেই হবে। এ ছেলে কি বিশ্বাসের যোগ্য? যেহেতু নিশু পাঠাচ্ছে, কিছু বাড়াবাড়ি করার সাহস করবে না। একটুখানি তো পথ, এই ভেবে আচ্ছা যাবো বলে দিল আলো। এটা আলো আঁধারের দ্বিতীয় পার্ট। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।